জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর ভোটের কয়েক ঘন্টায় আগে বলতে পারি আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি গত 60 বছরেরও বেশি সময় ধরে পানিহাটির রাজনীতিকে কার্যত নিয়ন্ত্রণ করেছেন। আপনারা বলবেন যে 60 বছরের মধ্যে তো 35 বছর বাম আমল ছিল। হ্যাঁ, বাম আমল ছিল, কিন্তু সেই সময়কালে দাঁড়িয়েও দাপটে জাতীয়তাবাদী রাজনীতি এবং যবে থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতার অব্যাহতির পর থেকে তৃণমূল কংগ্রেসের রাজনীতি এবং সেই সময় দাঁড়িয়ে বামফ্রন্ট প্রার্থীদের পরাস্ত করে বামফ্রন্টের সময় দুবার বিধায়ক এবং তার পরবর্তীকালে আরো 3 বার, মোট 5 বার। আমরা স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনলাম যে মুখ্যমন্ত্রীর ইচ্ছে ছিল এবারও নির্মল দাই ভোটে দাঁড়ান। নির্মল ঘোষ আছেন অনেক সিনিয়র লিডার, নির্মল দাই বিধায়ক ছিলেন। আমি চেয়েছিলাম নির্মল দাই দাঁড়াক, কিন্তু নির্মল দা ঠিক করেছেন তিনি আর পাচ্ছেন না, তাই তার ছেলেকে দিয়েছেন। কিন্তু নির্মল দা সরে দাঁড়ান, অর্থাৎ রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা সেটাকে পরিত্যাগ করা আজকের রাজনীতিতে দাঁড়িয়ে তিনি একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন যে না, অনেক হয়েছে, আমি 60 বছর ধরে আমার রাজনৈতিক জীবন পালন করেছি, এবার পরবর্তী প্রজন্মের হাতে আমাকে সেই পতাকাটা তুলে দিতে হবে। এটা বোধহয় এই ভাবনাটা খুব কম রাজনৈতিক নেতারা বা ব্যক্তিত্বরাই ভাবতে পারেন। এই ভাবনাটা আপনার, এই যে আপনি দাঁড়ালেই জিতবেন, না, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ 7 নিউজকে। আমি সিদ্ধান্তটা নিতে একটু সময় লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে যে আমার রাজনীতিতে দীর্ঘ বছর 5 দশক ধরে রাজনীতিতে আছি। রাজনীতিতে অনেক উত্থান পতন, ভালো খারাপ সব মধ্যে দিয়ে আমি গিয়েছি। জীবনের অনেক ঝুঁকি গেছে, পড়াশোনায় অনেক কষ্ট করতে হয়েছে, ব্যক্তি জীবনকে সদর্থক করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু রাজনীতির অঙ্গনে এসে কখনোই আমি নিজের চিন্তা না করে দলকে এবং সমাজকে, দেশের প্রতি আমার কর্তব্য পালন করব, এটাই আমার মোটো ছিল। এবারে নির্বাচনে সবাই চেয়েছিল আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইনক্লুডিং আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক, কিন্তু আমি একটাই কথা বলেছি যে অনেকবার জিতেছি, অনেক কাজের মধ্যে দিয়েই নিজেকে এগিয়ে নিয়ে গেছি। এবার আগত প্রজন্মদের, নতুন প্রজন্মদের কাছে দায়িত্ব দেওয়া খুব সময় সাপেক্ষ হবে এবং সময় উপযোগী হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তীর্থঙ্কর লেখাপড়া করেছে, রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে এবং বাবা কাকার সঙ্গে থেকে রাজনীতির অঙ্গনে সমাজ সেবার ব্যাপারে অত্যন্ত আগ্রহের সঙ্গে নিজেকে তৈরি করেছে এবং একসঙ্গে জনপ্রিয়তাটাও তো জনপ্রিয়তা নিশ্চয়ই হয়েছে। কাউন্সিলর হিসেবে জিতেছে, চেয়ারম্যান কাউন্সিল ওয়াটার ডিপার্টমেন্ট হয়েছে এবং ও লাকি যে ও সিআইসি হওয়ার পর একটি যৌথ প্রকল্প পানিহাটিতে, জলের একটি প্রকল্প আমাদের আছে, তাতে 13 মেগাগ্যালন আমরা জল পাই। কিন্তু যেহেতু কমিউনিটি কেএমডিএস থেকে আমরা জল পাই না, সেখানে বন্ধ হয়ে গেছে, আমাদের খুব অসুবিধে ছিল। তাই এই যৌথ প্রকল্প দমদম উত্তর এবং নর্দমদম এবং পানিহাটি এই দুটোকে মিলিয়ে 250 কোটি টাকার যে জল প্রকল্প, সেই জল প্রকল্পের কাজ আমাদের বিবিঘাট রোডে আমাদের ইনটেক তৈরি প্রায় সমাপনের দিক থেকে, পাইপ লেইং নীলগঞ্জ রোড থেকে 70 স্টেশন রোড এসে গিয়েছে, ডেলিভারি পাইপ ঈশ্বরচারি রোডে বসতে শুরু করেছে, প্রায় বসে গেছে। এটা 26-27 মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তখন আমার যে জীবনের দুটো বড় সংকল্প, একটা হচ্ছে যে প্রত্যেক বাড়িতে পানীয় জল
মানে পরিশ্রুত পানীয় জল। গঙ্গার জল তুলে তাকে পরিশ্রুত করে সবার বাড়িতে দেওয়া। আরেকটা ছিল যে বর্ষার জল, এর যে ভৌগোলিক অবস্থাটা এমন, পানিয়াটির একটা কড়াইয়ের মতো, এর পশ্চিম এবং পূর্বে উভয় দিকেই বর্ষার জলের আবদ্ধতা ছিল। পশ্চিমটা অনেক আগেই আমরা 4-5 বছর আগেই আমরা সেটাকে বিডি রোড 6 লেন হয়েছে, এবং তার সঙ্গে নিকাশি ব্যবস্থা খর্দাখাল এবং বেলগড়িয়া বাগজোলা খাল দুটোতে নেওয়ার সুন্দর ব্যবস্থা হয়েছে। তাতে পশ্চিম পানিয়াটির রেল লাইন থেকে গঙ্গার ধার পর্যন্ত মানুষ গঙ্গার বর্ষার জল থেকে অনেকটা মুক্ত হয়েছে। এখনো কিছু পাওয়া যাচ্ছে সেটা, কিন্তু পূর্ব পানিয়াটিতে এই বর্ষার জলে প্রচুর কাজ হয়েছে। আমরা সোদপুর মদনমোহন রোডের সাজিরহাট পর্যন্ত নোয়াইখালে দুটো নিকাশি ব্যবস্থা তৈরি করছি, তাতে সব মিলে প্রায় 40 কোটি টাকা খরচ হয়েছে। আরো খর্দা খালকে গত 15 বছরে এর এক্সকাভেশন করা, একে সংস্কার করা, এর জল ধারণের এবং জল ডেলিভারি ক্যাপাসিটিকে বৃদ্ধি করা, আমার সরকার প্রায় 25 কোটি টাকারও বেশি এই খর্দা খালের খরচ করেছে। এবং খর্দা খালের শেষ প্রান্তরে, যেখান থেকে খর্দা থানার উল্টো দিকে যেখান থেকে জলটা টেনে গঙ্গায় যায়, ওখানেও 4টি আমরা সাকসেশন পাম্প লাগিয়েছি। এতে খালের যে বর্ষার জল তার গতি বৃদ্ধি করেছি। এবং সবাই আপনারা জানেন যে গঙ্গায় জোয়ার ভাটা আছে, জোয়ার এলে খুব কষ্ট হয়, কারণ জল তো বেরোয় না, উল্টো জল ঢুকে পড়ে। তাই জন্য অনেকগুলো প্রোটেকশন আমরা নিয়েছি। খর্দা খাল বর্ষার জল নিকাশির ক্ষেত্রে অনেকটা উপযোগী করে তুলেছি। আর সোদপুর মধ্যমগ্রাম রোডের যেটা নতুন ড্রেনেজ সিস্টেম, মানে নিকাশি ব্যবস্থা করেছে, সেই ব্যবস্থাতেও অনেকটা উন্নত হয়েছে। তবে আরো যে ড্রেনগুলো কাজ করছে, 28 নম্বর 29 নম্বর কল্যাণী যে এক্সপ্রেস ওয়ে, তার গা দিয়ে সবগুলো যুক্ত হবে এই সোদপুর মধ্যমগ্রাম রোডের ব্রিজের পাশেই, মানে যেটা কল্যাণী হাইওয়ে তার পাশেই। এবং তাতে একটি সুয়ারেজ সিস্টেম, যে সিস্টেমটার মধ্যে দিয়ে আধুনিকতার মধ্যে দিয়ে হাই পাওয়ার সাকসেশন পাম্প, দুটো পাম্প লাগছে, এবং সবটা মিলে প্রায় 50 কোটি টাকা খরচ হবে। এবং বর্ষার জল থেকে আমরা আরো দুটি ক্লিয়ার ফিনান্সিয়াল ইয়ার আমাদের দরকার, 26, 27 এবং 28-এ প্রথম দিকে 3 বছরের মধ্যেই এই নিকাশি ব্যবস্থাটা সার্থক হবে। অনেকটা হয়েছে। অমরাবতী, এসবি টাউন, রামকৃষ্ণপল্লী, ঘোলার বিস্তীর্ণ অঞ্চল, এতে জল বর্ষার জল নিকাশির অনেকটা ব্যবস্থা হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী 2-2.5 ফাইন্যান্সিয়াল ইয়ার লাগবে, এবং তাতে বর্ষার জল নিকাশির কাজটি সম্পন্ন হবে। যেমন পানীয় জল, পরিশোধিত পানীয় জল, গঙ্গার জলে আমাদের কাজ প্রায় দৃঢ়তার সঙ্গে চলছে, দ্রুততার সঙ্গে। এবং একটি প্রজেক্ট আমাদের নর্দেশ প্রকৃতিতে আছে, আরেকটি প্রজেক্ট আমাদের এখানে ঠাকুর কর্নার, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের যে জমি, সেখানে তাদের কাছ থেকে যারা কিনেছে এবং যারা এখানে প্রজেক্ট করতে চায় তাদের কাছ থেকে পানিহাটি পৌরসভা আমরা 6 বিঘে জমি পেয়েছি। অত্যন্ত কস্টলি, দুষ্প্রাপ্য জমি, সেটা আমরা পেয়েছি। এবং তার উপরেই এই 100 কোটি টাকার কাজ দ্রুত গতিতে চলছে। এদিক থেকে ইনটেক প্রায় শেষ, পাইপ লাইনিং মেজর পোর্শন শেষ, শুধু পানিহাটি সোদপুর স্টেশন রোডের তলা দিয়ে জ্যাক পুশ করে যাবে, আরেকটি রেল লাইনের তলা দিয়ে জ্যাক পুশ করে পূর্ব পানিহাটিতে যাবে। বর্ষার জল 2টি ফিনান্সিয়াল ইয়ার লাগবে, 2.5 থেকে 3 বছরের মধ্যে আমাদের বর্ষার জলে নিষ্কৃতি পাওয়ার আমার দৃঢ় ধারণা, দৃঢ় বিশ্বাস। যে কাজ আমার সরকার, মামাটি মানুষের সরকার, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, ওর তুলনা নেই। যেখানে যেটা প্রয়োজন সবটাই উনি, টাকা কখনো দেখেননি। অনেক অসুবিধা থাকা সত্ত্বেও পানিহাটিকে একটি বিশেষ তহবিল, মানে আর্থিক সহযোগিতা করেছে। আজকের থেকে নয়, সোদপুরের রাস্তা, যেখান থেকে বিডি রোড থেকে গোলা কংক্রিটের রাস্তা, ড্রেনেজ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, বিডি রোডে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, এবং সারা পানিহাটিতে পথশ্রী, রাস্তাশ্রী কাজ, যেটা
প্রায় 80 কোটি টাকা চলছে। তার মধ্যে পৌরসভার স্টেট ফান্ডের প্রায় 20 কোটি টাকা। তারপরেও একটি বিশেষভাবে আমাদের সরকার কেন্দ্রীয় থেকে রাজ্য সরকার, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে সমর্থন আর্থিকভাবে, যে পানিহাটিকে একটা উন্নত শহর, একটা আধুনিক শহর তৈরি করতে হবে, তার প্রথম কন্ডিশন হচ্ছে বর্ষার জল থেকে নিষ্কৃতি দেওয়া। আরেকটা হচ্ছে যে পানীয় জল, পরিশোধিত পানীয় জল, আন্ডারগ্রাউন্ড সারফেস আন্ডারগ্রাউন্ড ওয়াটার দেওয়া। বৈজ্ঞানিকভাবে যেমন ব্যান, তেমনি মানুষও চায় যে আমরা পরিশোধিত পানীয় জল পাই। এই দুটি সমস্যার সমাধান হয়ে যাবে 2 বছর। আবর্জনার সমস্যাটা কি হয়? দুটি সমস্যার সমাধান হয়ে গেলে আমাদের ছিল রাস্তাগুলোকে, মেইন রাস্তা, যে রাস্তাগুলোকে কংক্রিটের রাস্তা, সশস্ত্র রাস্তা, এবং তার সঙ্গে আধুনিক রাস্তা পেভার ব্লক দিয়ে, যেটা মাটি থেকে ইট তৈরি হয়, বালি থেকে ইট তৈরি হয়, কিন্তু এটা পাথরের ইট। এটার লংজিভিটি মিনিমাম 15 ইয়ার্স একটি রাস্তা। আমাদের মেজর রাস্তাগুলো পানিহাটির এই যে পথশ্রী এবং রাস্তাশ্রী দিয়েছে, তাতে মেজর রাস্তাগুলো সঙ্গে আমি বলেছি আরো সরকারি স্টেট ফান্ড, পানিহাটি পৌরসভা, পানিহাটির সহযোগিতা এবং সরকার, রাজ্য সরকার আরো অনেক প্রায় 125 কোটি টাকা ড্রেনের কাজ এবং সশস্ত্র রাস্তা, আধুনিক রাস্তা তৈরির কাজ চলছে। কিন্তু আবর্জনার সমস্যা, আবর্জনাটা আমাদের সবচেয়ে প্রায় 2.5 থেকে 3 বছর হলো সোদপুরের যেটা আমাদের স্ট্রেঞ্চিং গ্রাউন্ড, রামচন্দ্রপুর, সেই স্ট্রেঞ্চিং গ্রাউন্ডটা আমাদের খুব বিপদে ফেলেছে। কারণ ওরা ওখানকার জনবসতি বেড়েছে ধীরে ধীরে। স্বাধীনতার আগে 500 লোক ছিল, স্বাধীনতার পর বেড়ে সারাউন্ডিংসে 20,000 লোক ওখানে আছে। তারা বলছে দুর্গন্ধ থাকতে পারছে না, তারা হরতাল করেছিল। আমাদের সরকার মানবিক সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো চায় না যে কোনো হরতালকে পুলিশ দিয়ে ভেঙে দেওয়া, তাই আমরা সহ্য করেছি। এবং অল্টারনেটিভ আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের 2টি প্রজেক্ট আমরা করতে চলেছি। একটি প্রজেক্টে প্রসেসড হবে এবং সেটা গিয়ে আমাদের জমি ছিল কল্যাণী হাইওয়েতে, এই এক্সপ্রেসওয়েতে, সেই জমিটা আমরা আমাদের সরকার দিয়েছে পঞ্চায়েতকে, আর পঞ্চায়েত থেকে আমরা 15 বিঘেরও বেশি জমি পেয়েছি বসপতায়। সেখানে আমাদের কাজ দ্রুত গতিতে চলছে। ওখানে আমাদের মূল ট্রেঞ্চিং গ্রাউন্ড এবং প্লান্ট, যেখানে ময়লাটা প্রসেস হবে, পড়েছে। আর রামচন্দ্রপুরে এখানে শুধু ময়লা ফেলার কাজ হবে না, এখানে শুধু ময়লা প্রাথমিক পর্যায়ে তাকে সেগ্রিগেশন করা, বান্ডলিং করে ওইখানে মোষপতায় নিয়ে যাবে। এই কাজটা আরো 1.5 থেকে 2 বছর লাগবে। এই কাজ সম্পন্ন হলে আমাদের যেটা পানিহাটে বর্ষার জলের সমস্যা ছিল, পানীয় জলের সমস্যা ছিল, আমরা নিরসন করতে পেরেছি। তেমনি দুর্গন্ধ এবং পলিউশন এবং ময়লা আবর্জনা দিয়ে পানিহাটির একটা বিরাট অংশের মানুষ আমাদের বিরুদ্ধে ছিল। আমরা ধীরে ধীরে এই কাজকে এগিয়ে নিয়ে চলেছি। 2টি ফিনান্সিয়াল ক্লিন লাগবে এবং 27-এর মধ্যে আমরা আশা করছি 2027 আর্থিক বছরে আমাদের এই কাজটি আমরা সম্পন্ন করতে পারবো। তাহলে মেজর ওয়ার্ক, যেটা আবর্জনা, এটা যত্রতত্র পড়বে না এবং নির্দিষ্ট স্থানে পড়বে, এবং সেটা এই ময়লাটা প্রসেস হয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে প্রসেস হয়ে সার তৈরি হয়ে যাবে, গ্যাস তৈরি হয়ে যাবে। আরেকটা কথা, পানিহাটিতে বেশ কয়েকটা স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাথমিক স্কুল প্রচুর বন্ধ হয়ে গেছে। না, আমি একটা কথা বলি, উচ্চ মাধ্যমিক কোনোটাই বন্ধ হয়নি। ওই ছাত্র কমে যে 100 ছাত্র 50-60 হয়েছে, 3-4টি স্কুল আছে, এটার মধ্যে ছাত্রের সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ছাত্র এবং শিক্ষকের যে পাটিগণিত, যে রেশিও, এখানে একটুখানি অসুবিধা আছে। সেই জন্য যে স্কুলগুলোকে আমরা ডেভেলপ করি, 2তলা বিল্ডিং কে 5তলা করেছি, 2.5তলা বিল্ডিং কে 4তলা করেছি, ক্যাপাসিটি বাড়িয়েছে। এবং 70 স্কুল, আগে 1000-1100 পড়তো, এখন 2000 ছেলে মেয়ে আরামসে পড়ে। এবং এসবি গার্লস, যেটা সুযোগ গার্লস, আগে 700-800 মেয়ে পড়তো, এখন সেখানে 2000 মেয়ে পড়ছে।
তাকে দোতলা বিল্ডিং ছিল 5 তলা করেছি। আমি আমার মাননীয় সংসদের তার উন্নয়ন প্রকল্পের টাকা, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা এবং আমাদের শিক্ষা দপ্তরের টাকা দিয়ে আমাদের এখানে 16টা স্কুলকে আমরা দোতলাকে 3 তলা, 4 তলা, 5 তলা পর্যন্ত করেছি এবং কলেজটাকেও আমরা আধুনিক করেছি। অনেক ক্ষেত্রে বিজ্ঞান যোগ হওয়ার পর, লাইব্রেরি যোগ হওয়ার পর, এখানে অডিটোরিয়াম তৈরি হওয়ার পর আমার কলেজটাও একটা আধুনিক পর্যায়ে গিয়েছে। আগে ছাত্র 500-600 ছিল, এখন 1000 থেকে 1100 মিনিমাম লেভেল অফ স্টুডেন্ট থাকছে। আমাদের সেট জেনারেল হাসপাতালটাও আপনারা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেট জেনারেল আপনারা জানেন যে একটা অ্যাসবেস্টাস এবং টিন দিয়ে তৈরি হয়েছিল 72 থেকে 75 মধ্যে। সেই হাসপাতালটিকে আমি যখন প্রথম জিতি 1996-এ, তারপর এখানে বামফ্রন্ট সরকার ছিল, তখন আমি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা এর মাধ্যমে আমি এখানে 2 কোটি টাকা প্রায় নিয়ে এসেছিলাম। নিয়ে এসে ওই অ্যাসবেস্টাস এবং টিন ফেলে দিয়ে আমরা নতুন বিল্ডিং গুলো তৈরি করেছি। আমি গ্রেটফুল যে আমার সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার, স্বাস্থ্য দপ্তর অনেক টাকা দিয়েছেন এবং যে টাকার পরিমাণ প্রায় 1.5 কোটি। এই টাকা দিয়ে রাস্তার উন্নয়ন হয়েছে এবং এই টাকা দিয়ে নতুন আউটডোর তৈরি করেছি এবং যে হাসপাতালে জলবহনতা ছিল ওটার থেকে হাসপাতাল নিষ্কৃতি পেয়েছে। আমরা ইউএসজি মেশিন, এক্সরা মেশিন খারাপ হয়ে সবকিছু একটা আধুনিক হাসপাতালে মর্গ তৈরি করেছি এবং হাসপাতালে স্টাফ বেড়েছে। হাসপাতালে মানে যারা এক্সপার্ট ডাক্তার, স্পেশালিস্ট, তাদের আনা হয়েছে, নার্স দিয়েছে ভালো এবং হাসপাতালটি শিশু চিকিৎসার ক্ষেত্রে, শিশু বরণের জন্য হাসপাতালটি অনেক নাম আছে এবং গুরুত্ব সহকারে এখানে ডাক্তাররা হাসপাতালে। এখানে একটা প্রশ্ন আছে যে শিশু বিভাগটা হাসপাতালে বর্তমানে বন্ধ হচ্ছে। না, বন্ধ নেই, ওটা শিশু বিভাগটাকে নতুন ওটি হচ্ছিল, সেই ওটিটা কমপ্লিট হয়েছে, নতুন ওটি হয়ে গেছে এবং নতুন ওটি এই জন্যে যে শিশুকে জন্মের সময় অনেক সময় এতে নানা রকম ব্যাধি হয়ে যায় এবং শিশুর বিপদ হয়। সেই জন্য আমরা নতুন ওটি, একদম নিউ ওটি এখানে তৈরি হয়েছে এবং পেডিয়াট্রিক সেকশনটাকে আমরা অনেক স্টেবল করেছি। যত রকম মেশিন দরকার, যেটা ওই কম ওজনের বাচ্চা হলে, শ্বাসকষ্ট হলে, এসএনএসইউ মেশিন গুলো এখানে আগেও দিয়েছিল। পরবর্তীকালে এই মেশিন গুলো আসাতে এখানে শিশুদের চিকিৎসাটা খুব ভালো হচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি নিয়ে ফুটবল খেলতেন পানিহাটিতে, স্বরাজ ঘোষ পানিহাটিতে, পানিহাটি মাঠেই খেলতাম, সনদ শেঠ বিখ্যাত, সর্বশেষ প্রবীর দাস বা আরো সুব্রত পালের। কিন্তু পানিহাটিতে খেলার মাঠের যে পরিস্থিতি সেটা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলি যে পানিহাটিতে সব কটা রিকগনাইজড ক্লাব, যেগুলো বড় ক্লাব, বিবেকানন্দ ক্লাব, পানিহাটি স্পোর্টিং ক্লাব, বিজয়পুর টাউন ক্লাব, নেতাজি সংঘ, ঘোলা অ্যাসোসিয়েশন, ঘোলা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, সোদপুর ক্লাবের মাঠ, ফ্রেন্ডসের মাঠ, আমরা 15টি মাঠ, 16টি মাঠকে আমরা আধুনিকরণ করতে পেরেছি। এমএলএ টাকা, উন্নয়নের টাকা, এমপির উন্নয়নের টাকা, আর সবচেয়ে বড় হচ্ছে যে মমতা ব্যানার্জি স্পেশাল ফান্ড প্রতিটি বড় ক্লাবকে মিনিমাম 5 লাখ, ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা দিয়েছে। তাই দিয়ে মাঠগুলো আমরা গড়ে তুলেছি। আমাদের 2-4টে মাঠের অবস্থা নানা কারণে জল জমে খারাপ হয়েছিল, তার মধ্যে আমরা 3টি মাঠকে সুন্দর করতে পেরেছি। এখানে মোট 22টি এডিভিশন মাঠ আছে, 15টা এডিভিশন মাঠ, যেটা ইউএফসির মাঠ, এডিভিশন মাঠ, দারুণ মাঠ হয়েছে। এখানে প্রত্যেকটি মাঠকে আমরা একেবারে জাতীয় স্ট্যান্ডার্ডে নিয়ে গেছি। কিন্তু 4-5টা-6টা মাঠ আছে যেগুলো উন্নয়ন দরকার। বর্ষার জল জমে মাঠগুলো নষ্ট হয়েছে। আমার এবং সাংসদের কাজ ছিল এই মাঠগুলোকে উন্নত করা, কিন্তু নানা কারণে ক্লাবকে টাকা দেওয়া, এমএলএ এমপিদের ফান্ড থেকে নানা কারণে এটা অসুবিধা হয়েছে। এটা সরকারকে, আমার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার
অষ্টাদশ নির্বাচনে চতুর্থবার তিনি হবেনই মুখ্যমন্ত্রী। এবং মানুষের যা আজকের অবস্থা, যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, একটি সরকারকে এমার্জেন্সির মতো, মানে অ্যাবসলুট ইমার্জেন্সি হলে যেটা হয়, রাষ্ট্রপতি শাসন হলে যেটা হয়, সেইভাবে সমস্ত প্রশাসনকে দখল করেছে ভারত সরকারের বিজেপি এবং নির্বাচন কমিশন যুক্তভাবে। এক বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বিজেপির লক্ষ্য জোর করে বাংলাকে দখল করা। আমি নিশ্চিত এই তো কদিন ধরে ঘুরে তীর্থঙ্করের জন্য প্রচার করতে গিয়ে আমি একটা জিনিস দেখেছি, যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখন পর্যন্ত পশ্চিমবাংলায় খুঁজে পায়নি। তাই আমার দৃঢ় ধারণা, আমাদের যে খেলার মাঠগুলো রয়েছে আরো থাকতে ওরা, এবং স্টেডিয়াম, আমরা এখনো 23 কোটি টাকা ছিল। অনেক করোনা যাওয়ার পর আমাদের সরকার একটু আর্থিক অসুবিধা হয়, কিন্তু 27-28 আমার স্টেডিয়ামটি হয়ে যাবে। আপনারা সবাই জানেন অমরাবতীর মাঠ, যে মাঠে অনেক যেহেতু ট্রাস্টের মাঠ, সোসাইটির মাঠ, আমরা অনেক চেষ্টা করছি এখানে আমাদের স্পোর্টস কমপ্লেক্স করা, কিন্তু এই চেষ্টাটা সফল এখনো হয়নি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তিনি নিজে উদ্যোগ নিয়েছিলেন এবং আগামী দিনে চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার যে উদ্যোগ তিনি আগেও নিয়েছিলেন, আবার তিনি নেবেন। পানিহাটির মানুষ ওনার সঙ্গে আছে এবং আমার দৃঢ় ধারণা 27-28 আমরা স্পোর্টস কমপ্লেক্স করতে পারবো। একটা কথা, মানে পানিহাটি মানুষের কাছে মানে ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে পানিহাটি সোদপুর বনাম আগরপাড়া। আগরপাড়ার মানুষ মনে করে যে তারা বঞ্চিত। না, এটা একটা ধারণা আছে, তার থেকেই আগরপাড়াতে প্রত্যেকটি রাস্তাকে রেলগঞ্জ রোড আমাদের তৈরি হচ্ছে, পেপার ব্লক দিয়ে তৈরি হচ্ছে। আমাদের নর্থ স্টেশন রোড কংক্রিটের রাস্তা তৈরি করেছি, সাউথ স্টেশন রোড কংক্রিট, কিন্তু এটাকে আগামী 27-28 অর্থবর্ষে আমরা এটাকে আধুনিক পেপার ব্লক রাস্তা তৈরি করব। ভেতরের রাস্তাগুলো যেমন খোয়া রোড, নিরঞ্জন সেন পল্লী রোড, বিভিন্ন রোডগুলো আমরা সেগুলোকে পেপার ব্লক দিয়ে করছি এবং কংক্রিটের রাস্তা, সশস্ত রাস্তা করব। আলোর ব্যবস্থা হয়েছে, ড্রেনেজ সিস্টেম আমরা ঢেলে সাজিয়েছি। এবং আগরপাড়াতে এই স্টেডিয়ামটা সেই জন্যই আমরা আগরপাড়া বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে নিয়ে গিয়েছিলাম। আগরপাড়া ক্রীড়াঙ্গনে এই স্টেডিয়াম হয়ে গেলে আগরপাড়া সোদপুর থেকে আরো বেশি উন্নত শহর হবে। তার আগেই আমরা একটি নতুন পরিকল্পনা নিয়েছি, 7 কোটি টাকার একটি অডিটোরিয়াম, আধুনিক অডিটোরিয়াম, যেটা আমাদের সোদপুরে আছে লোক সংস্কৃতি ভবন, ঠিক তেমনি আগরপাড়াতে আমরা একটি অডিটোরিয়াম, লোক সংস্কৃতি ভবন যেভাবে তৈরি হয় আমরা আধুনিক, তাতে আমি আমার সাংসদ 2 কোটি টাকা দিয়েছি এবং এই 2 কোটির কাজ আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি এবং কাজ শুরু হয়েছে নামে মাত্র, কিন্তু ইলেকশনের পর এটা দ্রুত গতিতে তৈরি হবে। আগরপাড়ার মানুষের কাছে সুখবর যে একটি অডিটোরিয়াম তারা পাবে, একটি সাংস্কৃতিক কেন্দ্র, এবং তারা যেভাবে চাইবে পৌরসভা তাদের সঙ্গে সহযোগিতা করে এই সাংস্কৃতিক কেন্দ্রটিকে সকল মানুষের কাছে সুবিদিত করে তুলবে। আরেকটা প্রশ্ন উঠে আসছে যে এই আমার সোদপুর, পানিহাটি, আগরপাড়া এই সমস্ত অঞ্চলে বেসরকারি স্কুল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাথাচাড়া দিয়েছে, প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। একটা দিকে বলতে পারেন ডেভেলপমেন্ট, কিন্তু পাশাপাশি তাদের যে ফিজ, তাদের যে মাইনে, এটা আকাশ ছোঁয়া। এটা আধুনিক ভারতবর্ষে হচ্ছে। আমরা পশ্চিমবাংলাতে আমাদের বাধা দিয়ে রাখার এই মানসিকতা আমাদের নেই, কারণ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সাধারণত একটু উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাই পড়াশোনা করে। আজকাল যায় নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যায়, তাদের খুবই অসুবিধা হয়। এবং এখানে সেন্ট জেভিয়ার্স আছে, এখানে বিবেকানন্দ, সিবিএসসি 2500 ছেলে মেয়ে পড়ে তা আছে, এখানে ন্যাশনাল মডেল আছে, অনেকগুলো ইংলিশ মিডিয়াম, চৈতন্য টেকনো গ্রুপের চৈতন্য হয়েছে, অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে। আর
আমরা তাতে খুব একটা বাধা না দিয়ে আমরা চেষ্টা করছি শিক্ষার ক্ষেত্রকে প্রশস্ত করা। কিন্তু সঙ্গে সঙ্গে আমার সরকার আমাদের পানিহাটির মানুষের কথা ভেবে একটি নতুন স্কুল 4,000 ছেলে মেয়ে পড়তে পারবে ইংলিশ মিডিয়ামে 240 টাকা সরকারি নিয়ম অনুযায়ী সরকারি স্কুল হিসাবে বিবেকানন্দ বিদ্যালয় আমরা তৈরি করেছি। এতে 6 কোটি টাকার মতো খরচ হয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তর, আমার সাংসদ, আমি বিধায়ক, এলাকা উন্নয়ন প্রকল্প এই দিয়ে স্কুলটি তৈরি হয়েছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের সমস্ত বড় অফিসাররা এসেছিলেন এবং স্কুলটি সুন্দরভাবে এবার 3 বার আমরা মাধ্যমিকে পাঠালাম। আমাদের টার্গেট হচ্ছে যে উচ্চ মাধ্যমিক তৈরি করে ফেলা। আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, বিল্ডিং তৈরি হয়ে গেছে। আমাদের অনেকগুলো কাজ আছে, যেমন আমাদের ল্যাবরেটরি করতে হবে, লাইব্রেরিটা আমাদের এখনো হয়নি, লাইব্রেরিটা করতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচারের কিছু অসুবিধা আছে। এটা 2026-এ এই ইনফ্রাস্ট্রাকচার 26-27 অর্থবর্ষে আমাদের বিজ্ঞান শাখা তৈরি করার জন্য ল্যাবরেটরি, লাইব্রেরি এবং যা কিছু আমাদের প্রয়োজন সবটাই আমরা করে দেব আমাদের সরকার এবং আমাদের যে নতুন বিধায়ক তীর্থঙ্কর ঘোষ এবং সাংসদ আমাদের প্রফেসর সৌগত রায় তা করবে। এটা একটা স্কুল। আর একটা হিন্দি মিডিয়াম, স্বাধীনতার পরে সবাই বলছিল যে আমাদের পানিহাটি বিধানসভা, ওটাও আগরপাড়ায় করেছি, নীলগঞ্জ রোডে আগরপাড়া, এবং সেটাও মাধ্যমিক হয়েছে সরকারি স্কুল এবং আগামী 2টি আর্থিক বছরের মধ্যে ওটাও হায়ার সেকেন্ডারি হিন্দি মিডিয়াম হবে। এলাকার প্রচুর যারা হিন্দি ভাষার মানুষ আছেন তারা খুব সন্তুষ্ট এবং এটাকে একটা আধুনিক বিল্ডিং তৈরি করার চেষ্টা করেছি আমি এবং সাংসদ, এবং বিল্ডিং এর কাজ কমপ্লিট হয়েছে। প্রায় 800 ছেলে মেয়ে এখন পড়ছে। আমাদের আরেকটু কাজ আছে 2027-28 আর্থিক বছরে। এটা আমার দৃঢ় ধারণা প্রায় 1400-1500 ছেলে মেয়ে পড়বে এবং যারা হিন্দিতে পড়াশোনা করে তাদের অসুবিধা হবে না। তাদের যে অসুবিধা ছিল, তাদের যে দাবি ছিল, সেটা আমার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা পূরণ করা। এই যা কিছু বললেন সবটাই হচ্ছে নির্মল ঘোষের নির্মল পানিহাটি। না, এবার তীর্থঙ্কর ঘোষ আসতে চলেছে। না, আমাদের যেগুলো কাজ এখন ইউনিভার্সিটি তৈরি হয়েছে, জেএস বিশ্ববিদ্যালয়, ডেন্টাল মেডিকেল কলেজ, এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আমার হাসপাতালকে আধুনিক, এটা প্রচুর কাজ। এই যে ডেভেলপমেন্টের, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা আমাদের করতে হবে। আজকে ডেভেলপমেন্ট হলো, কালকে ভেঙে গেল নয়, একে আধুনিকতার ছোঁয়া দিতে হবে। এই কাজ করার জন্যই তো যুব সমাজ আগত ভবিষ্যতের হাতে এ দায়িত্ব আমার পার্টি, আমি এবং সবাই মিলে তীর্থঙ্কর ঘোষকে দিয়েছি। তীর্থঙ্কর পড়াশোনায় ইঞ্জিনিয়ার এবং রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করা ছেলে, দীর্ঘদিন মানুষের সঙ্গে কাজ করছে। কাকা চেয়ারম্যান ছিল, তার সঙ্গে কাজ করেছেন নিজে। তো পৌর প্রতিনিধি হিসেবে আমার মেয়ের ছিল এবং কাকা তো 80-র দশক থেকেই ছিল এবং আমার দৃঢ় বিশ্বাস যে তীর্থঙ্কর আমাদের যেসব প্রজেক্ট, উন্নয়নের যে পরিকল্পনা, সেগুলোকে নিশ্চিতভাবে পানিহাটির স্বার্থে, উন্নয়নের স্বার্থে আধুনিক পানিহাটি তৈরি করার কাজে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এগিয়ে গিয়ে পানিহাটির এই কাজগুলো সুন্দরভাবে করবে। দেখুন, সমালোচনা যারা করে, সমালোচনা তারা করবেই। সমালোচনার সঙ্গে ভালো কাজের সম্পর্ক একটাই, সমালোচনা থেকে শিক্ষা নিতে হয় যে আমার মানুষ তো, আমি কোথাও কোনো ভুল আছে কিনা, কোথাও কাউকে অবজ্ঞা করা হচ্ছে না, এই সমস্ত দিক বিচার করেই আমি একটা ব্যালেন্সিং ডেভেলপমেন্ট করেছি। আগরপাড়া, সোদপুর, ঘোলা, সুখচর, রাসমণি, নাটাগড়, একটা ব্যালেন্সিং। যেমন আমরা চেষ্টা করেছি যে এখানে আমাদের যেটা মাতৃসদন ছিল, আমাদের অনেক দিনের আমার টার্গেট ছিল, যেমন করোনার সময় ওখানে 100-র উপরে বেড তৈরি করেছিলাম ছিল এবং একজনও মারা যায়নি এবং অক্সিজেনের জন্য আমরা আধুনিক অক্সিজেনও বহু লোক থেকে, আমরা বহু হৃদয়বান ব্যক্তির থেকে অক্সিজেন নিয়েছিলাম। ওই যে নতুন যেসব
অক্সিজেন মেশিন মেশিন তৈরি হচ্ছে, তাও নিয়েছিলাম। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এটাকে একটা বড় হাসপাতাল তৈরি করা আমাদের লক্ষ্য আছে। আর যদি সরাসরি না হয় তাহলে আমরা পিপিপি মডেলও এখানে এই আম, আমাদের এই হাসপাতালটি, পৌরসভার এই হাসপাতালটিকে আধুনিক হাসপাতাল তৈরি করা যে প্রজেক্ট, যে পরিকল্পনা আমাদের আছে, চিত্তঙ্গ ঘোষ জিতে এসে আমার দৃঢ় ধারণা এই পরিকল্পনাকে সার্থক করবে। শেষ প্রশ্ন, কর্মসংস্থান। পানিহাটিতে প্রচুর কারখানা জমি পড়ে রয়েছে, সেখানে নতুন নতুন ভাবনার শিল্প গড়ে উঠতে পারে। আপনারা সবাই দেখেছেন যে দেখুন হিন্দুস্তান ওয়্যার বন্ধ হয়ে গেছিল, রাজা বিস্কুট কেউ হলেন, হিন্দুস্তান ওয়্যারে কাজ করতো 700 লোক, রাজা বিস্কুটের 4,500 ছেলে মেয়ে কাজ করে। এই যে মডার্ন ইন্ডিয়া বন্ধ হয়ে গেছিল, টেক্সমোকো তাকে অধিগ্রহণ করেছে, এখন কম বেশি 1100 ছেলে স্কিল ওয়ার্কার ওখানে কাজ করে। আপনারা জানেন যে এখানে ওরিয়েন্টাল ইলেকট্রিক বন্ধ হয়ে গেছিল, আমরা সেটাকে টেক্সমোকো নিয়েছি এবং টেক্সমোকো ভালো করেই চলছে, প্রায় 350 ছেলে মেয়ে ওখানে কাজ করছে। ট্রাক্টর ইন্ডিয়াটা প্রায় বন্ধ হয়ে গেছিল, একটা নতুন গ্রুপ গ্রুপ এসে সেটাকে নিয়েছে। এই যে ন্যাশনাল টোবাকো, ওটাও প্রায় বন্ধের মুখে ছিল, কিন্তু এখন এরা কোন রকম ভাবে আমাদের যারা পার্মানেন্ট ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার প্রত্যেককে নিয়ে ভালো করছে। আমরা যেমন এখানে 4,500 ছেলে মেয়েকে চাকরি দিতে পেরেছি, আমাদের আরেকটা বড় অ্যাচিভমেন্ট, প্রিয়া স্কুল বন্ধ হয়েছিল সিপিএম এর জমানায়, বেঙ্গালুরু সিপিএম এর জমানায় বন্ধ হয়েছে। আমরা সেখানে শিল্পের জায়গায় শিল্প, এই স্লোগানকে বাস্তবায়ন করেছি। আজকে বেঙ্গালুরুতে কাজ করতো 400 শ্রমিক, এখন বেঙ্গালুরু এবং প্রিয়া বিস্কুট মিলে 23টি ছোট বড় শিল্প হয়েছে। তাতে প্রতিদিন 5,000-এরও বেশি মেয়েরা কাজ করে, প্রায় 1,800 মেয়েরা কাজ করে, বাকি সমস্ত ছেলেরা। এবং দেখলে ভালো লাগবে যে একটা শিল্পায়নের মধ্যে কি করে আমরা পুনর্গঠন করেছি, এই পুনর্গঠনটাই আমাদের লক্ষ্য। যেমন বাসন্তী গভর্নমেন্ট সিপিএম থাকতেই এখানে এটাকে অট্টালিকা তৈরি করার পারমিশন দিয়েছে, কমপ্লেক্স। বঙ্গোদয় গভর্নমেন্ট সিপিএম এর শাসন, এখানে প্রজেক্ট তৈরি হয়েছে, আবাসন তৈরি হয়েছে, কিন্তু আমরা কোনো আবাসন এখন পর্যন্ত তৈরি করার সমর্থন দেয়নি। এবং আমাদের যেটা বড় ইচ্ছা, সেটা শিল্পের জমিতে বড় শিল্প না হলেও ছোট বাজারি শিল্প, যেখানে এমপ্লয়মেন্টটা বেশি, আপনারা এমএসএমই যেটাকে বলে, তাতে আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে এমপ্লয়মেন্টটা বেশি দেখা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কম, এমপ্লয়মেন্টটা বেশি। এটা আমরা করার চেষ্টা করছি, যেটা তীর্থ বলছেও যে ওর যে ইঞ্জিনিয়ারিং বিদ্যা, তাতে শিল্প পুনর্গঠন করলে শিল্পের জায়গাতে ছোট এবং মাঝারি এমএসএমই তৈরি হবে এবং হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি হবে। একেবারে শেষে বলবো যে পানিহাটির মানুষকে একেবারে শেষ বেলায় দাঁড়িয়ে কি আবেদন করবো? আমি একটা মানুষকে বলবো, দেখুন রাজনীতির আলোচনা সমালোচনা থাকবে, এবারের রাজনীতিতে যেভাবে দেখুন সিপিএম, আমাকে আমি কখনো বলি না সাম্প্রদায়িক দল, কিন্তু সিপিএম গত দুটো নির্বাচনে 16 এবং 19-এ 21-এ পার্টলি ওরা না ভোটটাকে বিজেপিকে দিয়ে দিয়েছে। আমার মনে হয় এতে করে সিপিএম এর তো লাভ হয়নি, পার্টিটাই উঠে যাবে। আমার কাছে আমি আশা করেছি যে একটা যারা সাম্প্রদায়িক দল নয়, যারা উন্নয়ন চায়, গরিব মানুষ, শ্রমিক, কৃষকের, তারা কিভাবে হারিয়ে যাচ্ছে। আমি শুনলাম যে এবার পলতান এসে এবং ওরা কি বলেছে যে সিপিএম এর ভবিষ্যৎ, আমাদের কোনো নেই, এখানে শান্তি পরিবেশ, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক সবাই সুন্দরভাবে এখানে আছে, কোনো রাজনৈতিক দাঙ্গা নেই, ফাসাদ নেই। আমার দৃঢ় ধারণা যে আমাদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটাই হচ্ছে যে আমরা পানিহাটিকে শান্ত পানিহাটি রেখে পানিহাটির মানুষের যে সার্বিক উন্নয়ন, এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা আমরা করতে চলেছি। সমালোচনার ঊর্ধ্বে এসে আমরা আরো বেশি, আমাদের লক্ষ্য যে আমরা আরো কয়েকটা ভালো প্রথম সারির স্কুল তৈরি করব। হাসপাতাল টুডে অর টুমরো আমাদের সরকার চতুর্থবার
আমাদের নেত্রী, ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি চতুর্থবার এসে আমার দৃঢ় ধারণা এই হাসপাতালটিকে একটি সাব ডিভিশনাল হাসপাতাল করার আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য তিনি পূরণ করবেন। আর আমার যেটা বেসিক ওয়ার্ক, সবাইকে পরিশোধিত পানীয় জল দাও, গঙ্গার জল তুলে, আর বর্ষার জল থেকে পানীয় ডেকে রক্ষা করো। এই যে রাস্তা আপনি দেখছেন, একদম বিডি রোড থেকে ভোলা পর্যন্ত কংক্রিটের রাস্তা, ওই রাস্তা করতে কত টাকা খরচ হয়েছে, সবটাই আমি কৃতজ্ঞ আমার মুখ্যমন্ত্রীর কাছে। এবং আমি দৃঢ় ধারণা যে তীর্থঙ্কর সমস্ত রাজনীতির ঊর্ধ্বে এসে বিধানসভার ক্ষেত্রের যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা সকলকে নিয়ে, সব এলাকাকে নিয়ে এবং দীর্ঘদিনের জন্য যে উন্নয়ন দেখা যাবে মানুষের স্বার্থে, সেটা উনি করবেন, এই ধারণা আমাদের আছে। এবারের আক্রমণ তো বাঙালির উপরে, বাংলার ভাষার উপরে, বাংলার অস্মিতার উপরে। নাম কেটে দাও, এসআইআর গিয়ে 200 লোক মারা গিয়েছে। এই যে আমাদের বিজেপির যিনি প্রার্থী, তিনি বলছেন আমরা দুঃখিত, ব্যথিত আরজি করে ঘটনায়, কিন্তু উনি কি জানেন 200 মানুষ, এসডিও মরেছে, বিডিও মরেছে, সমস্ত গভর্নমেন্টের বড় অফিসাররা মরেছে, আমাদের সমর্থকরা যারা ভোট রক্ষায় ছিলেন তারা মারা গেছে। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যে দায়ে, ইলেকশন কমিশনের দায়, সে দায়িত্ব তিনি ইলেকশন কমিশন দিয়েছেন। তিনি এই যে প্রদীপ কর আমাদের আগরপাড়ায় মারা গিয়েছে, একটা পয়সা সাহায্য সরকার থেকে করেনি। যা করেছি আমরা, বাড়ির একটি ছোট্ট কাজ, একটি মেয়েকে আমরা পৌরসভা অন্তত দিতে পেরেছি। কিন্তু আমাদের কথা হচ্ছে, এই যে 200 পরিবার, কত মানুষের চোখের জল, ছেলে মেয়ে, বউ, সন্তান সন্ততিদের, এটা কি বিচার চাইছে না? এখানে শুধুমাত্র বিসিপিতে ক্যান্ডিডেট হলেই তার বিচার হবে? যেখানে সুপ্রিম কোর্ট, যেখানে হাইকোর্ট, তাদের তত্ত্বাবধানে সঞ্জয়কে ধরে আমরা চেয়েছিলাম ফাঁসি হোক। আমাদের অপরাজিতা বিলটি যদি বিজেপি সমর্থন করত, সিপিএম বাইরে থেকে সমর্থন করত, তাহলে আজকে ওই যে সঞ্জয় আরজি করে ঘটনা ঘটিয়েছে, তার ফাঁসি হতো। ফাঁসি একমাত্র, নারীর সম্মান নিয়ে নারীকে খুন করা, নারীর ইজ্জত নেওয়া, এর শাস্তি একমাত্র হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা ফাঁসি। এটা হলে আর সামনে আগামী দিন ভবিষ্যতে যারা এই কাজগুলো করছে, ন্যাক্কারজনক ঘটনাগুলোকে, তারা সাবধান। আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম, উন্নয়নের পরিকল্পনাগুলো শুনলাম, অবশ্য সবাই এই পরিকল্পনার উন্নয়নের কথা বলছেন, কিন্তু সবচেয়ে হতাশ করেছেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি পানিহাটিতে এসে দমদমের উন্নয়নের গল্প বলে গেছেন। আমরা তার কাছ থেকেও আশা করব যে যদি তিনিও পানিহাটির জন্য কিছু ভাবেন। প্রধানমন্ত্রী এখন ওরা যা বলেছিল 2014-তে, আমি বলতে চাই না 2 কোটি লোকের চাকরি, বিনা পয়সায় রান্নার গ্যাস, 15 থেকে 20 লক্ষ টাকা প্রতি অ্যাকাউন্টে, কৃষকের আয় দ্বিগুণ করে দেবে, কৃষক বেকারদের চাকরি দিয়ে দেবে। এখন সেখানে বলছে আমি 3000 টাকা দেবো, তো আমার পার্টি নাকি 3000 টাকা দেবে। 3000 টাকা দিচ্ছে না আমার ভারত সরকার, তো উনি দিতেই পারেন সবাইকে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে দমদমের উন্নয়নের কথা যেটা বলেছেন, 1 কোটি লোকের চাকরি দেবে, 2 কোটি প্রতি বছরে ভারতের চাকরি দেওয়ার কথা। সবকিছুই এদের হচ্ছে মিথ্যা, এবং মানুষকে প্রবঞ্চিত করাই এদের একমাত্র লক্ষ্য। বাংলার উন্নয়নে, বাংলার প্রগতিতে এদের কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র ক্ষমতা দখলই এদের একমাত্র লক্ষ্য। আমার কথা কেটেই উনি বাদবাকিতে বলে দিলেন। সুতরাং 50 বছরের বেশি সময়, প্রায় 6 দশক ধরে পানিহাটি অলিতে গলিতে যে মানুষটাকে দেখেছি, সেই নির্মল ঘোষের এক্সক্লুসিভ সাক্ষাৎকার আপনারা শুধুমাত্র 7 AVEC নিউজের পর্দাতেই দেখতে পাচ্ছেন। এবং এই ধরনের আরো সাক্ষাৎকার দেখার জন্য আপনাদের নজর রাখতে হবে 7 AVEC নিউজের পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 7 AVEC নিউজ। জয় হিন্দ, নমস্কার।